হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা একটা বিখ্যাত শর্ট স্টোরি। তার নাম হচ্ছে দ্য শ্রাউড। তো বেসিক্যালি আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা এই মুন্সি প্রেমচাঁদ সম্পর্কে জেনে নেব এবং শ্রাউড যে শর্ট স্টোরিটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড জেনে নেব, সেটা থিমটা জেনে নেব এবং টোটাল শর্ট স্টোরিটাকে আমরা কি করব, অ্যানালাইসিস করব। মানে এটা হচ্ছে ফুল ক্লাস আমাদের শ্রাউডের ওপর একটা ফুল ক্লাস। তো দেখো, এই মুন্সি প্রেমচাঁদ বুঝতেই পারছো একজন আমাদের ইন্ডিয়ান রাইটার। তিনি বেসিক্যালি হিন্দি ভাষায় লিখতেন। মানে হিন্দি লিটারেচার নিয়ে যারা পড়েছো বা যারা জানো, যাদের একটু নলেজ আছে, তারা বুঝতে পারবে যে যেমন মানে রবীন্দ্রনাথ টেগোর যেমন বেঙ্গলি লিটারেচারে বিখ্যাত, উইলিয়াম শেক্সপিয়ার যেমন ইংলিশ লিটারেচারে বিখ্যাত, ঠিক সেরকমই আমাদের এই মুন্সি প্রেমচাঁদ হিন্দি লিটারেচারে কিন্তু প্রচন্ড বিখ্যাত একজন রাইটার। তো সেই মুন্সি প্রেমচাঁদের দ্য শ্রাউড শর্ট স্টোরিটা আজকে আমরা পড়বো। তো চলো আজকে আর বেশি না কথা বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দ্য শ্রাউড বাই মুন্সি প্রেমচাঁদ। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য অথর, মানে মুন্সি প্রেমচাঁদ সম্পর্কে আমরা জানবো। দেখো, প্রেমচাঁদের জন্ম হচ্ছে 1880 এবং মৃত্যু হচ্ছে 1936। মানে তিনি কোন সময়কার রাইটার? তিনি যে সময়কার রাইটার, সেই সময় ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে ইন্ডিয়া ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ছিল, মানে আমরা তখনও স্বাধীনতা পাইনি। সেই সময়কার রাইটার হচ্ছে কে? আমাদের মুন্সি প্রেমচাঁদ। তার এই যে মুন্সি প্রেমচাঁদ, এটা কিন্তু মানে কি বলবো, একটা পেন নেম, ছদ্মনাম। তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তব। ধনপত রায় শ্রীবাস্তব হচ্ছে আমাদের মুন্সি প্রেমচাঁদের আসল নাম। এটা জেনে রাখা দরকার, এই জন্য আমি এই পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরেছি। নেক্সট হচ্ছে দেখো অরিজিন। অরিজিন মানে তিনি কোন দেশের লোক এবং তিনি কোন মানে সাহিত্যে লেখালেখি করতেন। তো হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার ফেমাস ফর হিজ মডার্ন হিন্দুস্তানি লিটারেচার। তা তিনি বুঝতেই পারছো, তিনি একজন ইন্ডিয়ান রাইটার এবং তিনি পরিচিতি লাভ করেছেন অ্যাজ এ হিন্দুস্তানি লিটারেচারের বিখ্যাত রাইটার। হিন্দুস্তানি বুঝতেই পারছো মানে হিন্দি রাইটার। তিনি হিন্দি ভাষী একজন রাইটার। কে? আমাদের ধনপত রায় বা মুন্সি প্রেমচাঁদ। তার দেখো 4 নম্বর পয়েন্টে আমরা দিয়েছি বেস্ট নভেলস। তিনি বেসিক্যালি একজন নভেলিস্ট। তার সাথে তিনি ছোট গল্পও লিখেছেন। তিনি প্রায় ধরে রাখো মোর দেন 300 ওপরে ছোট গল্প লিখেছেন এবং তার বিখ্যাত কিছু নভেল আছে, যে নভেলগুলোর জন্য তিনি আরো বেশি বিখ্যাত লাভ করেছেন, মানে আরো বেশি খ্যাতি লাভ করেছেন। সেই নভেলগুলো কি কি? একটা হচ্ছে গোদান, একটা হচ্ছে কর্মভূমি, একটা হচ্ছে গবান, একটা হচ্ছে মানসরোবর, একটা হচ্ছে ঈদগাহ। এই গোদানের উপর একটা সিনেমাও আছে, ইউটিউবে অ্যাভেলেবেল, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। খুব সুন্দর সিনেমা। মানে আমাদের ইন্ডিয়ান যে পুয়ার ক্লাস, মানে যারা গরিব মানুষ, এবং সেই সময়কার যে সিচুয়েশন, যখন আমরা ব্রিটিশ রুলের আন্ডারে ছিলাম, তখনকার যে গরিব মানুষদের সিচুয়েশন খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার এই গল্পতে। ঠিক যেমন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে পেয়ে থাকি, ঠিক সেই রকমই এখানে আমরা মুন্সি প্রেমচাঁদের গল্পে পেয়ে যাই। নেক্সট কি? দেখো 5 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রেমচাঁদ বিগান রাইটিং আন্ডার দ্য পেন নেম নবাব রায়। তিনি কিন্তু প্রথমে প্রেমচাঁদ নামে লিখতেন না। তিনি কোন নামে লিখতেন? তিনি প্রথমে যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটা ছিল নবাব রায়, বাট সাবসিকুয়েন্টলি সুইচ টু প্রেমচাঁদ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি প্রেমচাঁদ নামটাকে কি করেন? তার ছদ্মনাম হিসাবে তুলে ধরেন। তো দেখো, একটা রাইটারের অনেকগুলো ছদ্মনাম থাকতেই পারে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছদ্মনাম আছে, ঠিক আছে? তো এখানে এই যে আমাদের মুন্সি প্রেমচাঁদ, এটা তার বেসিক্যালি ছদ্মনাম। এই যে মুন্সি, যে নামটা মুন্সি, এটা বেসিক্যালি একটা অনার, সম্মান। এটা তার রাইটিং ক্যারিয়ারের একটা সম্মান মুন্সিটা, আর প্রেমচাঁদ হচ্ছে তার ছদ্মনাম। দুটোকে মিলিয়ে মুন্সি প্রেমচাঁদ। কিন্তু তিনি এর আগে নবাব রায় এই ছদ্মনামে লিখতেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি কি করেন, সেটাকে প্রেমচাঁদে শিফট করে দেন।
তাহলে এই 5টা মেন পয়েন্ট জানলাম, আরো কয়েকটা পয়েন্ট জানি আমরা প্রেমচাঁদ সম্পর্কে। নেক্সট জানছি, দেখো 6 নম্বর পয়েন্ট, হি হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য উপন্যাস সম্রাট, যার মানে হচ্ছে এম্পায়ার অ্যামং নভেলিস্ট। তাহলে দেখো প্রেমচাঁদকে বলা হয় উপন্যাস সম্রাট, মানে উপন্যাস লেখার রাজা কাকে বলা হয়? প্রেমচাঁদকে। এম্পায়ার অ্যামং নভেলিস্ট কারা বলছে? বিভিন্ন রাইটাররা, বিভিন্ন ক্রিটিকরা, বিভিন্ন স্কলাররা মুন্সি প্রেমচাঁদকে বলছেন এম্পায়ার অ্যামং নভেলিস্ট, মানে বুঝতেই পারছো তিনি নভেলের জন্যই বেশি করে খ্যাতি লাভ করেছে। 7 নম্বর পয়েন্ট, Premchand is considered as the first Hindi author whose writings prominently featured realism. তাহলে তার যে রাইটিং, তার রাইটিং এর যে বা জনরা বা টাইপ বা ক্যাটাগরি, তিনি কোন ক্যাটাগরির উপর বেশি লিখতেন? রিয়েলিজম, মানে বাস্তবতা। তিনি সোসাইটির বাস্তব চিত্রটাকে তার রাইটিং এর মাধ্যমে তার অডিয়েন্সের কাছে বা তার রিডারদের কাছে তুলে ধরতেন। His writings describe the problems of the poor and the urban middle class. তার লেখাগুলো বেসিক্যালি গ্রামাঞ্চলের এবং শহরাঞ্চলের, শুধু আরবান বলবো না, আমরা এখানে রুরালও বলবো, কারণ আরবান এবং রুরাল এই দুটো জায়গারই যে পুয়ার মানুষ এবং মিডল ক্লাস মানুষ, তাদের যে কন্ডিশন, তাদের কন্ডিশন গুলোকে ফুটিয়ে তুলতো তার রাইটিং গুলো। দেখো 8 নম্বরে তিনি কোন কোন টপিকের ওপর লিখেছেন সেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। 8 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, হি রোট অ্যাবাউট টপিকস রিলেটেড টু করাপশন, চাইল্ড উইডোহুড, প্রস্টিটিউশন, ফিউডাল সিস্টেম, পভার্টি, colonialism and on the Indian freedom movement. তার রাইটিং গুলো যদি পড়ো কোন কোন থিম পাবে? করাপশন পাবে। এই যে দেশে এত করাপশন, এই করাপশন সম্পর্কে তিনি লিখেছেন। চাইল্ড উইডোহুড, এই যে আগে বাচ্চা বেলায় অনেক মেয়ের বিয়ে দিয়ে দিত, তারা বিধবা হয়ে যেত, এই ব্যাপারটাকে নিয়ে লিখেছেন। প্রস্টিটিউশন, এই যে প্রস্টিটিউশন সিস্টেম, সেটাকে নিয়েও তিনি লিখেছেন। ফিউডাল সিস্টেম, সামন্ততন্ত্র প্রথা, তাকে নিয়েও তিনি লিখেছেন। পভার্টিকে নিয়ে লিখেছেন এবং কলোনিয়ালিজম, মানে ব্রিটিশদের রুল, আমাদের ব্রিটিশরা যে রুল করেছিল, যে কলোনি করেছিল ইন্ডিয়াতে, সেই তাকে নিয়েও লিখেছেন। এবং ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, এবং ভারতীয়রা কিভাবে তাদের ফ্রিডম মুভমেন্ট, তাদের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই সব কিছু নিয়েও কিন্তু তিনি লিখেছেন। মানে বুঝতেই পারছো, আমরা বলতেই পারি যে প্রেমচাঁদ এমন একজন রাইটার যিনি একটা স্পেসিফিক জনরাতে বা জতে থেমেছিলেন না, তার রাইটিং কিন্তু ভ্যারিয়াস জনসকে বা ভ্যারিয়াস জনরাসকে বা ক্যাটাগরিজকে, টাইপসকে কি করে তুলে ধরে। সেটা আমরা প্রেমচাঁদ সম্পর্কে জেনে গেলাম। তাহলে এই 8টা পয়েন্ট বেসিক্যালি আমরা মুন্সি প্রেমচাঁদ সম্পর্কে জানলাম। এরপর আমরা চলে যাব অ্যাবাউট দ্য স্টোরি, আজকে আমাদের যে গল্প দ্য শ্রাউড, যার হিন্দি নাম হচ্ছে কাফন, ওটাতে চলে যায় এরপর। তো দেখো অ্যাবাউট দ্য স্টোরি, এই গল্পটা প্রথম লেখা হচ্ছে কখন? দেখো বেসিক্যালি আমরা এক্সাক্ট ডেট জানি না, তাও প্রবাবলি ধরে নেওয়া হয় গল্পটা লেখা হয়েছে 1935 সালে, এবং পাবলিশড হচ্ছে কখন? 1936 এ। মুন্সি প্রেমচাঁদ মারা যাওয়ার কিছুদিন আগেই গল্পটা পাবলিশড হচ্ছে 1936 এ। এবং এই যে গল্পটা দ্য শ্রাউড, এটা তো ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, এটা বেসিক্যালি হিন্দিতে লেখা, কারণ আমি প্রথমেই বললাম যে মুন্সি প্রেমচাঁদ একজন হিন্দি লিটারেচারের রাইটার, বিখ্যাত রাইটার। তাহলে এই গল্পটার যে আসল নাম সেটা কি গো? কাফন। এর অরিজিনাল হিন্দি টাইটেলটা হচ্ছে কি? কাফন। কাফন মানে বুঝতেই পারছো, কোনো মানুষ মারা গেলে, কোনো মানুষ মারা গেলে যে সাদা কাপড় তাকে পরিয়ে দেওয়া হয় সেটাকে কাফন বলা হয়। শ্রাউড, মৃতকে ঢাকা দেওয়ার জন্য যে কাপড়, তাকেই বলা হয় শ্রাউড বা কাফন। তাহলে এই হিন্দি টাইটেল কি? কাফন। এই যে গল্পটা, এর একটা ন্যারেটিভ স্টাইল আছে, প্রত্যেকটা গল্পের একটা করে ন্যারেটিভ স্টাইল থাকে, একজন ন্যারেটর গল্পটা আমাদের কাছে কি করে? ন্যারেট করে। তাহলে এই গল্পটা কোন ন্যারেটিভ স্টাইলে ন্যারেট করা হয়েছে? থার্ড পারসন omniscient ন্যারেটর। আমাদের গল্পে আমরা দেখতে পাবো গল্পটা থার্ড পারসনে বলা হয়েছে, গল্পটা থার্ড পারসনে বলা হয়েছে। কিছু গল্প দেখবে ফার্স্ট পারসনে বলা হয়, আবার কিছু কিছু গল্প থার্ড পারসনে বলা হয়।
তাহলে গল্পটা থার্ড পার্সনে বলা হয়েছে এবং যে ন্যারেটর তিনি হচ্ছেন অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট মানে এ পার্সন হু নোজ এভরিথিং অ্যাবাউট দেয়ার ক্যারেক্টার্স, অ্যাবাউট হিজ ক্যারেক্টার্স। অমনিসিয়েন্ট মানে কি? সব জানতা, যিনি সবকিছুই জানেন ক্যারেক্টারদের সম্পর্কে, যে ক্যারেক্টারগুলো রয়েছে গল্পে তাদের সম্পর্কে সবকিছু জানেন, তাকে অমনিসিয়েন্ট বলা হয়, মানে গড লাইক বা সব জানতা। তাহলে আমাদের এই গল্প কফন বা শ্রাউড থার্ড পার্সন অমনিসিয়েন্ট ন্যারেটিভ স্টাইলে লেখা হয়েছে। এই গল্পের মেইন থিম কি? হোয়াট ইজ দ্য মেইন স্টোরি? হোয়াট ইজ দ্য মেইন স্টোরি অফ কাফন? ইট ইজ, মানে আমাদের জানতে হবে এটা কি। ইট ইজ এ নলেজেবল ফ্যাক্ট। তো দেখো কি বলছে, দ্য স্টোরি ইজ এ ক্যারেক্টার স্টাডি অফ টু লেজি অ্যান্ড কেয়ারলেস পিপল হু ক্রস দ্য লিমিটস অফ হিউম্যানিটি ফর সেলফ কেয়ার। বেসিক্যালি এই গল্পটা দুজন মানুষের গল্প। কেমন মানুষ তারা? লেজি, কুঁড়ে, অলস মানুষ। তারা গরিব এবং অলস এবং মাতাল, যারা তাদের নিজস্ব স্বার্থের জন্য হিউম্যানিটির, মানে হিউম্যানিটির লিমিটটাকে ক্রস করে যাচ্ছে। তাদের মধ্যে কোনো মানবিকতা নেই, তারা স্বার্থপর, কুঁড়ে, অলস, মাতাল মানুষ। দুজন সেই মাতাল মানুষের গল্প। দি স্টোরি ইজ সেট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। গল্পটা বেসিক্যালি স্বাধীনতা হয়ে যাওয়ার পরের গল্প। গল্পটা লেখা আছে 1935-এ এবং পাবলিশ হচ্ছে 1936-এ। কিন্তু মুন্সি প্রেমচাঁদ একজন রাইটার। রাইটার তার ইমাজিনেশন থেকে কল্পনা করে, তিনি মানে তার কল্পনা থেকে তিনি লিখেছেন যে গল্পটা কোথাকার গল্প? ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে যাওয়ার পরের গল্প। ঠিক আছে? তো দ্য স্টোরি ইজ সেট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। দ্য রিয়েলিটি অফ পভার্টি অ্যান্ড জমিনদারি সিস্টেম ক্যান বি সিন অ্যাজ এ ব্যাকড্রপ অফ দ্য স্টোরি। তাহলে গল্পের মধ্যে কি দেখানো হয়েছে? রিয়েলিটি অফ পভার্টি, এই যে মানুষ গরিব, গরিবের যে বাস্তবতা, এবং সেই সময় যে জমিনদারি সিস্টেম ছিল, মানে জমিদাররা ছিল, সেই জমিদার যে সিস্টেম, সেই ল, সেই সমাজে কিরকম ছিল, সেই ব্যাপারটাকে আমাদের এই গল্প তুলে ধরছে। তোমাদের মাথায় আসতেই পারে যে স্যার গল্পটা 1936-এ পাবলিশ হলো, কিন্তু আপনি বলছেন পোস্ট ইন্ডিপেন্ডেন্স গল্প। আমি যে প্রথমে বললাম যে দেখো, যারা রাইটার হয় তারা ইমাজিন করে লিখতে পারে। তো এখানে মুন্সি প্রেমচাঁদ ইমাজিন করে লিখছেন যে ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনতার পরবর্তী গল্প। ঠিক আছে? বাট তখন ইন্ডিয়া কিন্তু স্বাধীন হয়নি যখন গল্পটা লেখা হয়েছিল। এটা তার ইমাজিনেশন থেকে এসেছে, মানে কল্পনা থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে গল্পের মেইন থিম, দুজন অলস মাতালের গল্প এবং আমাদের ইন্ডিয়ান সোসাইটি এবং জমিনদারি সিস্টেম এবং সেই সময়কার পভার্টি এবং পোর মানুষদের যে কন্ডিশন, সেই সব কিছুকে তুলে ধরছে আমাদের এই স্টোরি দ্য শ্রাউড। 5 নাম্বার পয়েন্ট জেনে গেলাম। 6 নাম্বার পয়েন্ট কি? থিমস। গল্পে কি কি থিম রয়েছে? দেখো, প্রত্যেকটা স্টোরিতে একটা না একটা থিম থাকে। তো আমাদের এই স্টোরিতেও থিম রয়েছে। কি কি থিম রয়েছে? দেখো, নাম্বার 1 থিম, দ্য অ্যাবিউজ অফ উইমেন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য সেক্সিজম রাম্প ইন দ্য কান্ট্রি। তাহলে কি বলছে? আমাদের ইন্ডিয়াতে এই যে মহিলাদের অ্যাবিউজ করা হয়, ছোট করা হয়, এবং একটা সেক্সিজম চলে। সেক্সিজম মানে দুটো সেক্সের মধ্যে, মেল এবং ফিমেলের মধ্যে ভেদাভেদ, যেটা প্রচন্ড মাত্রায় দেখতে পাওয়া যায় ইন্ডিয়াতে। পুরুষরা সবসময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে, সেই জিনিসটাকে তুলে ধরছে। মহিলাদের ছোট করে দেখানো এবং পুরুষদের যে পুরুষতান্ত্রিক মানে ক্ষমতা প্রকাশ, সেটাকে ভালো করে এখানে দেখানো হয়েছে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার থিম কি? The poverty of the lower caste people and the cause of poverty. যারা লোয়ার ক্লাস পিপল, দেখো সমাজে কাস্ট সিস্টেম আছে, আপার কাস্ট, লোয়ার কাস্ট। আমরা জানি, আমরা মানে হিন্দু সমাজে দেখতে পাই, হিন্দু কেন সমস্ত সমাজে দেখতে পাই আমরা, একটা উঁচু নিচুর ব্যাপার রয়ে গেছে। তো এখানেও ওই আমাদের ইন্ডিয়ার যে কাস্ট সিস্টেম, যেটা সমস্ত সমাজে দেখতে পাওয়া যায়, সেই কাস্ট সিস্টেমকে দেখানো হয়েছে এবং লোয়ার কাস্ট পিপলদের যে পভার্টি, সেই পভার্টি দেখানো হয়েছে এবং সেই পভার্টির কারণ, পভার্টির কারণটাকেও কিন্তু তিনি ক্রিটিসাইজ করছেন মুন্সি প্রেমচাঁদ। শুধু পভার্টিকেই তিনি দেখাচ্ছেন না, তার সাথে কেন তারা পুয়ার এটাকেও কিন্তু তুলে ধরছেন। আরেকটা হচ্ছে দ্য ফিকেল মাইন্ডনেস অফ ইন্ডিয়ান ভিলেজ সোসাইটি। দ্য ফিকেল মাইন্ডেডনেস অফ ইন্ডিয়ান ভিলেজ সোসাইটি, গ্রামের মানুষদের যে ছোট চিন্তা ভাবনা, এই জিনিসটাকেও কিন্তু
এই গল্পের একটা থিম হিসাবে আমরা ধরতে পারি। আর 4 নাম্বার হচ্ছে লেজিনেস অ্যান্ড ড্রাঙ্কার্ডনেস অ্যাজ অ্যান ইভিল অফ সোসাইটি। অলসতা এবং মাদকতা মানে নেশাগ্রস্ততা, নেশা করা এবং অলস জীবনযাপন করা, যেটা সমাজের একটা ইভিল, সমাজের একটা বাজে দিক, সেটাকেও কিন্তু আমাদের ধনপত রায় বা প্রেমচাঁদ তুলে ধরেছেন। তাহলে এই 4টে মেইন থিমের উপর কিন্তু আমাদের গল্প দ্য শ্রাউড রয়েছে। তাহলে গল্পের আমরা থিম গুলো জেনে গেলাম। এখন নেক্সট আমরা চলে যাই নেক্সট জায়গায়। নেক্সট আমরা জানতে হবে ক্যারেক্টার্স। দেখো গল্পে বেশি ক্যারেক্টার নেই, 3টে মেইন ক্যারেক্টার আছে। মাধব, তার মানে বাবা এবং মাধবের ওয়াইফ, এই 3টে ক্যারেক্টার। আর একজন মানে সাহেব আছে, মানে জমিদার আছে, তাকেও আমরা দেখতে পাবো। তাহলে গল্পের প্রথম ক্যারেক্টার হচ্ছে মাধব। মাধবকে, মাধব হচ্ছে একজন মানে গ্রামের গরিব মানুষ, চামার পরিবারের। চামার মানে বুঝতেই পারছো, যারা কি বলবো চামড়ার কাজ করে, যারা ওই মুচি টুচি, তারা চামার কাস্টের মধ্যে বিলং করে। তো মাধব একজন গরিব মানুষ। মাধব কেমন টাইপ? মাধব হচ্ছে অলস টাইপের মানুষ, অলস টাইপের মানুষ, ড্রাঙ্কার্ড, মাতাল। এবং তার একটি ওয়াইফ আছে, ওয়াইফের নাম হচ্ছে বুধিয়া, যার সাথে তার রিসেন্টলি বিয়ে হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যার সাথে তার 1 বছর আগে বিয়ে হয়েছে। এবং এই মাধব মানে খুবই রিউ বা ভালো মানুষ নয়, লেজিলি জীবনযাপন করে, মদ খেয়ে সমস্ত টাকা পয়সা শেষ করে দেয়, ঘুমিয়ে কাটায়, কাজকর্ম করে না। এই মাধবের ক্যারেক্টার। 2 নম্বর হচ্ছে ঘিসু। ঘিসু হচ্ছে মাধবের বাবা, এও সেই মাধবের মতোই। দেখো আমরা একটা কথা শুনেছি যে বাড়িতে বড়দের দেখে ছোটরা শিক্ষা পায়। তাহলে ঘিসু হচ্ছে মাধবের বাবা। ঘিসু নিজেও মাতাল, প্লাস নিজেও লেজি, নিজেও অলস, নিজেও কুঁড়ে, কোনো কাজকর্ম কিচ্ছু করে না, দিনরাত ঘুমিয়ে ঘুমিয়ে মদ খেয়ে ফুর্তি করে কাটায়। তাহলে ওই ঘিসুও হচ্ছে কি আমাদের এই গল্পে একটা চরিত্র। ঘিসু হচ্ছে মাধবের বাবা এবং বুধিয়ার শ্বশুর মশাই। আর 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে বুধিয়া। হুইজ বুধিয়া? বুধিয়া হচ্ছে আমাদের মাধবের ওয়াইফ। এই গল্পে আমরা দেখতে পাবো যে বুধিয়া মারা যাবে, বুধিয়া প্রেগনেন্ট থাকবে এবং সে চাইল্ড বার্থ করতে গিয়ে মারা যাবে। এবং তার মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মেন গল্পের স্টোরি। গল্পের যে মেন স্টোরিটা এই বুধিয়ার মৃত্যুকে কেন্দ্র করে, সেটা যখন আমরা গল্পটা পড়বো, মানে গল্পটা যখন অ্যানালাইসিস করবো তখন জানবো। আমরা জাস্ট এখন জেনে রাখি যে বুধিয়া হচ্ছে আমাদের মাধবের ওয়াইফ। তো দেখো তোমাদের আরো একটা কথা বলছি, যেটা আমি বারবার বলে থাকি, যে আমি যে এই যে তোমরা স্ক্রিনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো খাতার মধ্যে পয়েন্ট ডাউন করে নিও। কারণ দেখো মুখে সবকিছু বলা সম্ভব হচ্ছে না, স্ক্রিনে অনেক কিছু লেখা আছে, সেগুলো তোমরা খাতার মধ্যে পয়েন্ট ডাউন করে নিলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা যখন এই শ্রাউডের উপর পরবর্তী ক্লাস করবে, আমি মানে আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না যদি লিখে নাও। তাহলে বুধিয়া হচ্ছে মাধবের ওয়াইফ। আর 4 নম্বর হচ্ছে সাহেব। হুইজ সাহেব? এই সাহেব হচ্ছে ভিলেজ ল্যান্ডলর্ড, মানে জমিদার বলতে পারো। ঠিক আছে? তাহলে এই সাহেবের কাছে বুধিয়া এবং ঘিসু তারা টাকা চাইতে যাবে এবং সাহেব তাদেরকে 2 টাকা দেবে। দেখো তোমরা ভাবছো যে 2 টাকা, 2 টাকায় কি হবে স্যার? বাট গল্পটা ভেবে দেখো 1935 1936 এ তখন 2 টাকা মানে 200 টাকা। তখন 2 টাকা মানে এখনকার 200 টাকার সমান। মানে বুঝতেই পারছো গল্পটা এখনকার গল্প নয়, তখনকার গল্প। সেই পার্সপেক্টিভে 2 টাকার কিন্তু অনেক ভ্যালুয়েশন। ঠিক আছে? তাই সাহেব হচ্ছে ল্যান্ডলর্ড। তাহলে এই 4টে ক্যারেক্টার, ঘিসু, মাধব, ঘিসু হচ্ছে মাধবের বাবা, বুধিয়া মাধবের ওয়াইফ, আর সাহেব মানে জমিদার। এই 4টে ক্যারেক্টারকে নিয়ে আমাদের গল্প কি গো? দা শ্রাউড। তাহলে চলো এরপর আমরা গল্পটা পড়ে নিই। গল্পটা পড়ে নিই, তাহলে আমাদের কাছে টোটালি যে ব্যাপারটা এই গল্প সম্পর্কে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো গল্পটা আমরা শুরু করি। কি হচ্ছে দেখি গল্পে। তো দেখো আমাদের গল্পের যে প্লট, স্টোরি বা সামারি সেটা আমরা দেখছি। দ্য শ্রাউড বা যাকে কাফন বলা হচ্ছে is about Ghisu, a 60-year-old man in a village, and his son Madhav, his 40-year-old son. তাহলে গল্পটা দুজনের, ঘিসু
যার 60 বছর বয়স, বুড়ো মানুষ, এবং তার ছেলে মাধব, যার 40 বছর বয়স। This pair of father son is not ideal to follow. They are laziest persons in the village. এই লোকগুলো একদম মানে এদেরকে কেউই ফলো করে না, কোনো আইডিয়াল মানুষ নয় এরা। এরা একবারই লেজিয়েস্ট মানুষ, মানে অলসের মানে অলসতায় ভর্তি এদের মধ্যে। কাদের মধ্যে? এই ঘিসু আর মাধবের মধ্যে। They certainly have no will to work or even functions as a part of the society. তারা কোনো কাজকর্ম করতেও চায় না এবং সমাজের কোনো কন্ট্রিবিউশনে নেই। তারা শুধু খায় দায় ঘুমায় আর ড্রিঙ্ক করে, মানে নেশা করে। Story starts with Madhav's wife Budhiya writing in pain as she is in child labor. তাহলে গল্প শুরু হচ্ছে, আমরা গল্পে দেখতে পাচ্ছি যে মাধবের যে ওয়াইফ বুধিয়া, সে প্রচন্ড কষ্ট পাচ্ছে। সে কিসে কষ্ট পাচ্ছে? তার লেবার পেন এসছে, সে প্রেগনেন্ট, বুধিয়া প্রেগনেন্ট রয়েছে এবং তার লেবার পেন এসছে, তো সে তাতে কষ্ট পাচ্ছে। এটা দিয়ে গল্প আমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে গল্পে? ঘিসু and Madhav sits outside the hut, obvious to fact that Budhiya needs medical. ঘিসু এবং বুধিয়া বাড়ির বাইরেটায় বসে আছে, তাদের একটা কুঁড়ে ঘর আছে, কুঁড়ে ঘরের ভেতরে রুমে শুয়ে আছে বুধিয়া। বুধিয়া কষ্ট পাচ্ছে, সে প্রেগনেন্ট, সে বাচ্চা প্রসব করবে এবং বাপ বেটা বাইরে বসে আছে। বেসিক্যালি এখানে বুধিয়ার কি দরকার? মেডিকেল হেল্প দরকার, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে ও মারা যেতে পারে, কারণ চাইল্ড লেবার করা খুবই মানে টাফ ব্যাপার একটা। তো এরকম একটা কন্ডিশন চলছে। নেক্সট কি হচ্ছে? The narrator tells us why we should not expect that from these two. তারপর আমরা গল্পে বুঝতে পারছি, আমাদের গল্পের ন্যারেটর আমাদের জানাচ্ছে যে এই দুটো লোকের কাছ থেকে এক্সপেক্ট করো না যে এরা বুধিয়াকে কোথায় নিয়ে যাবে? ডাক্তারখানা নিয়ে যাবে, কারণ এরা কুঁড়ে মানুষ, এরা কোথাও নিয়ে যাবে না। They were so lazy that they don't look for food even if they fast for a day. তারা এতটাই কুঁড়ে যে যদি তারা একদিন খাবার না পায়, খাবারও খোঁজ করতে যায় না, তারা উপোস করে কাটিয়ে দেয়। তাহলে ভাবো কত কুঁড়ে মানুষ, হ্যাঁ, মানে মুখের কাছে ওদের খাবার তুলে ধরতে হয়। Then they would do temporary and easy jobs to get money or food. তারপর তারা কি করে? টেম্পোরারি কাজ করে এবং খুব ইজি কাজ করে, হালকা কাজ করে, খাবারের জন্য কিছু টাকা রোজগার করে নেয়, ব্যাস খাওয়া হয়ে গেল, কাজে যাওয়া বন্ধ করে দিল, আবার টাকা শেষ হয়ে যাবে, আবার কাজ করবে। মানে এরা একবার টোটালি লেজি মানুষ। In seasons they would just steal crop so that don't have to work. যখন চাষের সময় আসে তারা কি করে? লোকের ধান টান চুরি করে নেয়। ভাবো কিরম লোক, যাতে তাদেরকে কি করতে না হয়? কাজ করতে না হয়। They are immoral and dishonest that way. সেই কারণে তারা অসৎ এবং ইমোরাল, তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই, ইমোরাল মানুষ। Budhiya was unlike them. She had worked hard from the day she had married Madhav. বুধিয়া কিন্তু তাদের মতো নয়, বুধিয়া কিন্তু খুবই পরিশ্রমী। সে মাধবকে যেদিন থেকে বিয়ে করেছে সেই দিন থেকেই কঠোর পরিশ্রম করে। She had brought some order into the hut and used to work in farms. সেই বাড়ির মধ্যে কিছু নিয়ম কানুন এনেছে, এই লোকগুলো একবারে ফালতু লোক ছিল এবং সে একটা ফার্মে কাজ করে। কে? আমাদের বুধিয়া। That stopped these two from doing any work as he was feeding them. এই কারণে কি এই মাধব আর ঘিসুরা তো কাজ করা বন্ধই করে দিয়েছে। দেখছে তাদের বৌমা তো কাজ করছে, তাদের বৌমা তাদের কাজ করে নিয়ে এসে খাওয়াচ্ছে, ব্যাস তারা না মদ খাচ্ছে, ফুর্তি করছে আর ঘুমোচ্ছে। তাহলে ভাবো কিরকম মানুষ। ইন্ডিয়ান সোসাইটি গরিবদের আরো গরিব হয়ে যাওয়ার পেছনে কারণটা দেখাচ্ছে। তুমি দেখবে অনেক ক্ষেত্রেই এটা হয়, অনেক মানুষ রোজগার করছে ঠিকই, যারা অশিক্ষিত, যারা বোঝে না, তারা রোজগার করছে 100 টাকা 200 টাকা খরচা করে দিচ্ছে। যারা মাতাল মানে ড্রাঙ্কার, তারা এভাবে নষ্ট করছে টাকা পয়সা, তারা বুঝছে না নিজেদের ভালোটা। দ্যাটস ওয়াই গরিবরা দিনের পর দিন গরিব রয়ে যাচ্ছে। এই জায়গাটাই কিন্তু ধনপাত রায় তুলে ধরছেন। নেক্সট কি হচ্ছে দেখো, বাট দ্যাট উইমেন ওয়াজ লাইং ইন পেন রাইট নাও এন্ড দিস টু নো ফিলিং ফর হার। এবং সেই মহিলা বুধিয়া আজকে কিন্তু কষ্ট পাচ্ছে লেবার পেনে, কিন্তু এই দুটো লোকের কোনো ফিলিংই নেই, কারণ এরা তো ডিসঅনেস্ট, এরা ইমোরাল মানুষ, ফালতু লোক। কারা? এই আমাদের
ঘিসু আর মাধব। মাধব ডিডন্ট ইভেন কেয়ার ফর হিজ চাইল্ড ইন বুধিয়াস উম। ইভেন মাধবের কোনো মানে কেয়ারই নেই কার প্রতি? দেখো বুধিয়ার যে গর্ভে মাধবের সন্তান আছে সেটা নিয়ে মাধবের কোনো চিন্তা ভাবনা নেই, যা হচ্ছে হবে। দে আর পিলিং স্টোলেন পটেটোস while she is dying। তারা কি করছে? কিছু আলু চুরি করে নিয়ে এসেছিল, ওই যে আগেই জানলাম তারা লোকের ফসল চুরি করে, সেইগুলোকে তারা ছাড়াচ্ছে এবং সেগুলোকে খাচ্ছে। আলুটাকে পুড়িয়েছে, পুড়িয়ে তার খোসা ছাড়াচ্ছে এবং আলুগুলোকে খাচ্ছে। কারা? আমাদের মাধব এবং ঘিসু। তারা ভাবো কিরকম মানুষ। সমাজের কন্ডিশন, বাস্তব কন্ডিশন। অনেকেরই হাজবেন্ড আছে এই লোয়ার কাস্টে যারা বিলং করে, লোয়ার ক্লাসে যারা বিলং করে, তারা মাতাল, ডিসঅনেস্ট, এরকম ইমোরাল মানুষ। তাদের বউরা তাদেরকে রোজগার করে খাওয়ায়, তারা উল্টে বউদের ঠেঙায়। তো এই যে কন্ডিশনটাকে প্রেমচাঁদ ক্রিটিসাইজ করছে যে এই সব কিছু থেকে বেরোতে গেলে কি দরকার? পরিশ্রমী হতে হবে। তোমাকে পরিশ্রমী হতে হবে এবং তোমাকে শিক্ষিত হতে হবে, তবেই তুমি এই সব কিছু থেকে বেরোতে পারবে। নেক্সট দেখো গল্পে কি দেখতে পাচ্ছি। They get their mouth burnt as they eat very hot potatoes। তারা প্রচন্ড ওই গরম আলুগুলো খাচ্ছে কুকুরাস এবং তাদের মুখও এক দু জায়গায় পুড়ে যাচ্ছে। ঘিসু escapes from this harsh present by remembering past। ঘিসু কি করছে? তাদের এই কন্ডিশনটাকে ভোলার চেষ্টা করছে, ভাবছেও না যে বুধিয়া কি হচ্ছে, তারা পাস্টের অতীতের ভালো ভালো কথাগুলো মনে করছে। He remembers a feast given by landlord where he had eaten so much that he still considered it as best meal of his life। তাদের এখন পোড়া আলু খেতে হচ্ছে। এই কন্ডিশনটাকে ভোলার জন্য তারা ভালো কথা মনে করছে। কি ভালো কথা মনে করছে? যে তারা এবার জমিদারের বাড়িতে, ওই সাহেবের বাড়িতে খেতে গেছিল, সেখানে এত ভালো ভালো খেয়েছিল যে তার জীবনের সবচেয়ে ভালো খাওয়া ওই সাহেবের বাড়িতেই ছিল, সেটাকে মনে করছে। তাহলে ভাবো কেমন সেলফিশ মানুষেরা দুজন। হ্যাঁ, বউ কষ্ট পাচ্ছে, বৌমা কষ্ট পাচ্ছে, ওইসব কেন নেই, ওরা খাবারের কথা চিন্তা করছে, আলু পোড়া খাচ্ছে। They both eat potatoes while dreaming about a grand feast and sleep there without bothering about what happened to Budhi। তারা আলু খাচ্ছে এবং বুধিয়া সম্পর্কে কোনো চিন্তাই তো করছে না, এবং আলু খাওয়া শেষ হয়ে গেলে তারা ওখানে ঘুমিয়ে পড়ছে। বুধিয়া সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনাই নেই, কোনো কেয়ারফুলনেসই নেই, তার টোটালি কেয়ারলেস অ্যাবাউট বুধিয়া। নেক্সট কি হচ্ছে দেখো। She dies by next morning। পরদিন সকালে আমরা দেখতে পাচ্ছি বুধিয়া মারা গেছে। When Madhav found her dead, he is still emotionally unmoved। মাধব যখন দেখলো তার ওয়াইফ মারা গেছে, তখনও কিন্তু তার মধ্যে কোন রকম ইমোশনাল ব্যাপারই নেই। বউ মারা গেছে তো কি হয়েছে, বেশ হয়েছে, আরেকটা বিয়ে করবো। মেয়েদের প্রতি যে অনীহা ইন্ডিয়ান সোসাইটিতে এখনো অনেক জায়গাতে আছে, অনেক গ্রামে আছে, প্রত্যন্ত অনেক গ্রামে এই সিচুয়েশন গুলো এখনো দেখতে পাওয়া যায়। এই জায়গাটাকেই কিন্তু মুন্সি প্রেমচাঁদ ক্রিটিসাইজ করছে, মেয়েদের প্রতি অবহেলা, অবমাননা, এই জায়গাটা। They are pretending, sorry, ঘিসু আর মাধব start crying and lamenting over her death। এবার ঘিসু আর মাধব কি করছে? কাঁদতে শুরু করছে। এবার দেখো যদি না কাঁদে তাহলে লোকে তো মারবে, গ্রামের লোকে পেটাবে, তারা কাঁদতে শুরু করছে। They are pretending this as they want sympathy and help from other people। তারা এটা কেন করছিল? যাতে তাদের পাশাপাশি লোকেরা একটু সিম্প্যাথি দেখায় এবং একটু সাহায্য করতে এগিয়ে আসে। Other people come as they learn about death of বুধিয়া। গ্রামের অন্যান্য লোকেরাও এলো যখন তারা জানতে পারলো বুধিয়া মারা গেছে। As custom they give consolation to both। দেখো সবাই এসে কনসোলেশন দিল, সবাই বোঝালো মাধবকে এবং ঘিসুকে। But they start showing their worries on lack of money for our final rights। কিন্তু তারা দুঃখ প্রকাশ করলো যে তাদের কাছে কি নেই, টাকা নেই। বুধিয়ার শেষকৃত্য করতে হবে, সেই শেষকৃত্য করার মতো তাদের কাছে কি নেই, টাকা নেই। From this point starts a clever scheme of coming। কি করলো? তার একটা কানিং, একটা বুদ্ধি আঁটলো। এখানে কিছু হবে, কি হবে, লোকের কাছ থেকে কিছু, তার বউ মারা গেছে, এইটা সুযোগ নিয়ে লোকের কাছ থেকে কিছু টাকা ইনকাম করা যাবে, যে টাকা দিয়ে তারা কি করবে, ফুর্তি করবে। তাহলে ভাবো কেমন মানুষ, ভাবো যে নিজের ওয়াইফ মারা গেছে, নিজের বৌমা মারা গেছে, ওইসব কোনো কেয়ারই নেই, তারা নিজেদের ফুর্তির জন্য ব্যস্ত। নেক্সট কি হচ্ছে? They first go to landlord who despised them। He had even beaten them as they had stolen from land। প্রথমে ল্যান্ডলর্ডের কাছে গেল, ল্যান্ডলর্ড তো তাড়িয়ে দিল, ইভেন দু ঠ্যাঙা দিয়েছে, কারণ তারা জমি থেকে ফসল চুরি করেছে, সেই কারণে মার খেলো তারা। ঠিক করেছে, এদেরকে মারাই উচিত।
Madhav and Ghisu acts as if they have done everything for Budhiya but couldn't save her. মাধব আর ঘিসু এমন প্রিটেন্ড করছে, লোকের কাছে এমন ভান করছে, এমন দেখাচ্ছে যে তারা বুধিয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছে, বাট তারা বুধিয়া কি করতে পারেনি, বাঁচাতে পারেনি। ভাবো কিরকম মানুষ। দে প্লিডস ল্যান্ডলর্ড টু হেল্প দেম, তার ল্যান্ডলর্ডের কাছে বারবার রিকোয়েস্ট করলো যেন তাদেরকে সাহায্য করা হয়। ল্যান্ডলর্ড ডাজন্ট ওয়ান্ট টু হেল্প দেম বাট হি হ্যাজ নো চয়েস অ্যাজ ইট ম্যাটার অফ এ ডেথ। ল্যান্ডলর্ড তাদেরকে হেল্প করতে চাইছিল না, জানে এই বেটাটা 2 নম্বরের, মানে এই দুটোই হচ্ছে 1 নম্বরের শয়তান। কিন্তু দেখছে যেহেতু একজন মারা গেছে, তাই ল্যান্ডলর্ড তাদেরকে হেল্প করার জন্য মানে সাহায্য করার জন্য রাজি হলো। হি রিল্যাক্টেন্টলি গিভস দেম 2 রুপিস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফর লাস্ট। তিনি কি করলেন, 2 টাকা দিলেন। কাদেরকে? মাধবকে এবং ঘিসু। যে টাকা দিয়ে কি হবে, তাদের মানে ওই যে বুধিয়ার শেষকৃত্য হয়ে যাবে। শেষকৃত্য হওয়ার জন্য সাফিসিয়েন্ট টাকা। আমি আগেই বললাম যে 1935 তখন 2 টাকার ভ্যালুয়েশন, আজকে 200 টাকা কেন 2000 টাকার সমান হতে পারে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে দেখো। বাট ঘিসু অ্যান্ড মাধব হ্যাজ সামথিং এলস ইন দেয়ার মাইন্ডস। কিন্তু টাকা পেয়ে যাওয়ার পরই ব্যাস তাদের মাথায় অন্য কিছু ঘুরছে। দে গোজ টু আদার পিপল ইন দ্য ভিলেজ এন্ড আস্ক ফর মানি। তারা গ্রামের অন্যান্য লোকেদের কাছে গেল এবং সেখানেও টাকা পয়সা চাইলো। দে ইউজেস দ্য নেম অফ ল্যান্ডলর্ড টু গেট মোর মানি। তারা কি করলো, ল্যান্ডলর্ডের নামটা ইউজ করলো, যে আমাদের জমিদার বলেছে যে গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে বউয়ের মৃত্যু হয়ে যাওয়াতে, বউয়ের যাতে শেষকৃত্য করতে পারে। ভাবো কিরকম শয়তান লোক। they get sum of 5 rupees in total। তার টোটাল কত হলো, 5 টাকা তারা জোগাড় করলো। 2 টাকা তো জমিদার দিয়েছিল, আরো 3 টাকা তারা জোগাড় করলো, টোটাল 5 টাকা। other people prepares for the last rites and these two goes to market with the excuse of buying a shroud for them। তাহলে গ্রামের অন্যান্য লোকেরা কি শুরু করলো, এরপর বুধিয়াকে নিয়ে যাওয়া হবে শেষকৃত্য করার জন্য, তারা প্রিপারেশন শুরু করলো তাকে নিয়ে যাওয়ার জন্য। আর এরা দুজন কোথায় গেল, মার্কেটে গেল। কি কেনার জন্য, শ্রাউড কেনার জন্য, কাফন কেনার জন্য, যে কাপড়টা দিয়ে মৃতটাকে ঢাকা দেওয়া হবে, মৃত শরীরটাকে, সেই কাফনটা কেনার জন্য এরা বাজারে গেল। মানে এটা বেসিক্যালি তাদের একটা এক্সকিউজ, তারা বাজার অন্য কারণে গেছে। কি কারণে গেছে আমরা পরেই বুঝতে পারবো। দেখো নেক্সট, দে স্পেন্ড ইভিনিং দেয়ার বাইং নাথিং। তারা পুরো সন্ধ্যাটা সেখানে পার করলো, কিচ্ছু কিনলো না। Then they go in a wine house and order a whole bottle of alcohol and food items which they never had before in life। তারপর তারা একটা মদের দোকানে গেল, মদের দোকানে গিয়ে 1 বোতল মদ অর্ডার করলো এবং কিছু খাবার, যে খাবারগুলো তারা জীবনে খায়নি। ঠিক আছে, they spend all the money for it। তারা ওই মদ খেয়ে, ওই খাবার খেয়ে সমস্ত টাকা শেষ করে দিল। In the state of intoxication, Madhav feels bad for Budhiya, but Kisu is careless and tells Madhav that she will get heaven as money for her last rites has been used for their satisfaction। যখন তারা নেশা হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছি নেশার ঘোরে মাধবের একটু দুঃখ হচ্ছে। কার জন্য, বুধিয়ার জন্য, তার ওয়াইফের জন্য। ভাবো কেমন মাতাল, নেশার ঘোরে দুঃখ হচ্ছে কার জন্য, ওয়াইফের। কিন্তু আমাদের ঘিসু বলছে দূর, দুঃখ করে কিছু হবে না, দুঃখ করে কিচ্ছু লাভ নেই। তোর ওয়াইফ স্বর্গে যাবে, গ্যারেন্টি স্বর্গে যাবে, কারণ তোর ওয়াইফের শেষকৃত্য করার টাকা দিয়ে আমরা পেট পুরে আমরা স্যাটিসফাই হয়েছি। তোর ওয়াইফ একজন মহিলা, তার টাকা দিয়ে, তার শেষকৃত্য করার টাকা দিয়ে আমরা পুরুষ, আমরা স্যাটিসফাইড হয়েছি। তাহলে আমাদের আশীর্বাদে তোর ওয়াইফ কোথায় যাবে, স্বর্গে যাবে। তাহলে ভাবো কেমন মানুষ, ভাবো কেমন সোসাইটি ক্রিটিসাইজ করছে আমাদের প্রেমচাঁদ। বুঝে নাও, টোটাল সোসাইটিকে ক্রিটিসাইজ করছে। মাধব টু বিলিভস ইন দিস ডিস্টর্টেড লজিক। মাধব বিশ্বাস করে গেল এটাতে। দে গেটস মোর ইনটক্সিকেটেড অ্যাজ দ্য ড্রিঙ্ক। তারা আরো বেশি মদ খেতে শুরু করলো এবং আরো বেশি নেশাগ্রস্ত হয়ে গেল। ইভেন গিভ সাম ফুড টু এ বেগার। তারা কি করলো, অত খাবার খেতে পারলো না, কিছু খাবার একটা ভিখারিকে দিয়ে দিল। মানে যে টাকাটা তাদের বউয়ের শেষকৃত্য করার জন্য কিনলো, কাফন কেনার জন্য নিল, সেটাকে নষ্ট করে দিল। নেক্সট কি দেখো, when Madhav asks how will they get a shroud, Ghisu laughs and tells him that innocent people will believe their lies, help again, or will get a shroud instead। যখন মাধব জিজ্ঞেস করলো তাহলে তারা কি করে শ্রাউড কিনবে, তার সব টাকা তো শেষ করে দিয়েছে। তখন ঘিসু বলছে দূর পাগলা, হা হা করে হাসতে হাসতে বলছে আমরা গ্রামের লোক দিকে আবার মিথ্যা কথা বলবো এবং আবার তারা আমাদের মিথ্যা কথায় বিশ্বাস করবে। গ্রামের লোকগুলো খুব ইনোসেন্ট
এবং আবার তার সাহায্য করবে, না হলে হয়তো তারাই শ্রাউড কিনে দেবে। Then they both start singing and dancing and make noises and each other people join them. At last they collapses as they had consumed so much alcohol. তারপর তো নাচ গান চেঁচামেচি চিৎকার শুরু করলো এবং শেষমেশ প্রচন্ড নেশা হয়ে গেছে, তখন কি হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে মদের ঘরে যেটা হয়েছে তাদের একবার পুরো নেশাগ্রস্ত হয়ে পড়েই গেল। ব্যাস, গল্প এখানে শেষ। তাহলে দেখো এই গল্পে আমরা কি শিখলাম, কি জানলাম? টোটাল যে সোসাইটি, সেই সোসাইটিকে ক্রিটিসাইজ করলেন কে? মুন্সি প্রেমচাঁদ। প্লাস এই যে মহিলাদের প্রতি অবমাননা, সেই অবমাননাকেও কিন্তু বারবার এখানে তুলে ধরা হলো এবং তার সাথে এই যে মাতাল এবং এই যে বদমাস ইমোরাল দুটো মানুষের গল্প, এটা বুঝিয়ে দিল যে সোসাইটিতে এমন মানুষ আছে যারা সোসাইটির পক্ষে ইভিল, যে কারণে সোসাইটিতে পভার্টি এখন অব্দি রয়ে গেছে। তো টোটাল একটা ক্রিটিসিজম অফ সোসাইটি আমরা বলতে পারি। এবং এখান থেকে কোয়েশ্চেনও আসে যে কিভাবে শ্রাউডে মুন্সি প্রেমচাঁদ সোসাইটিকে ক্রিটিসাইজ করেছে বা সেই সময়কার সোসাইটিকে তুলে ধরেছে এবং তার কন্ডিশনকে তুলে ধরেছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। গল্পের প্রোটাগনিস্ট যদি আমরা বলতে চাই, প্রোটাগনিস্ট আমরা বুধিয়াকে বলবো, কারণ বুধিয়াকে কেন্দ্র করে টোটাল গল্পটা। আর ঘিসু আর মাধব এটা তো অ্যান্টাগনিস্ট, শয়তান। ঠিক আছে, তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝেছো। যদি নাও বুঝে থাকো এরপরও আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার আরো একবার। তো চলো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ।